আজকের আলোচ্য বিষয় ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইয়ের প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা, এই চ্যাপ্টারটা। দেখো, বাঁচার জন্য জল। আমরা জানি জলের অপর নাম জীবন, আর জল ছাড়া কিন্তু আমরা বাঁচব না। জল একটি প্রাকৃতিক সম্পদ। উৎস অনুযায়ী এই জলকে 3টি ভাগে ভাগ করা যায়। ভূগর্ভস্থ জল, অর্থাৎ যেটা মাটির নিচে থাকে, এই জলকে আমরা পানীয় হিসেবে গ্রহণ করি। 2 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠের জল, যেটা পৃথিবী পৃষ্ঠের উপরে থাকে, যেমন সমুদ্র, নদী, পুকুর, দিঘি, খাল, বিলের জল। এই জল আমরা চাষের কাজে ব্যবহার করি। এছাড়া বাসন মাজা থেকে শুরু করে জামা কাপড় কাচা সবই এই জলে হয়। এই জলে যে মাছ থাকে, সেই মাছকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। অনেক সময় এই সমুদ্র বা নদীর জলকে আমরা যানবাহনের পথ হিসেবে বেছে নিই। আর 3 নম্বর হলো বৃষ্টির জল। এই জলকে আমরা ধরে রেখে চাষের কাজে ব্যবহার করতে পারি। পৃথিবীতে জলের অস্তিত্ব আছে বলেই কিন্তু পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছে, কারণ জল না থাকলে প্রাণের সঞ্চার কখনোই সম্ভব নয়। আর পৃথিবীর মধ্যে প্রথম প্রাণ তৈরি হয়েছিল উদ্ভিদ হিসেবে জলের মধ্যেই। এবার দেখো, পরের পাতায় একটা ছক দেওয়া আছে যে তোমার বাড়ি কোন জায়গায়, গ্রামে না শহরে। যাদের গ্রামে বাড়ি তারা গ্রাম লিখবে, শহরে হলে শহর লিখবে। তোমার বাড়ির ব্যবহারের জল কোথা থেকে পাও। যদি তোমরা মাটির তলা থেকে জল পাইপ লাইনের মাধ্যমে আসে তাহলে লিখবে পাইপ লাইনের কলের মাধ্যমে আমাদের বাড়িতে খাবার জল আসে। আর যদি টিউবওয়েলের মাধ্যমে পাও তাহলে সেটাই লিখবে টিউবওয়েলের জল তোমরা খাও। কোন সময় জলের সমস্যা হয়, হয়তো দেখা গেল কারোর বাড়িতে এমন জায়গায় বাড়ি যেখানে প্রচন্ড গরমে জলের লেভেল বা জল অনেক মাটির তলায় চলে যায়, সেই সময় জল পেতে কষ্ট হয়। আবার এমন অনেকের আছে যাদের বাড়ি হয়তো বন্যা প্রবণ অঞ্চলে, তাদের আবার বন্যার সময় জলের সমস্যা হয়। তখন তোমরা কি করো, অর্থাৎ যাদের বাড়ি এমন জায়গায় যেখানে প্রচন্ড গরমের ফলে মাটির তলায় যে জল থাকে সেই জলের লেভেল যদি খুব নিচে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে জলের কষ্ট হয়। সেই সময় জলকে যতদূর সম্ভব তোমাকে জলের অপচয় বন্ধ করতে হবে, জলকে জমিয়ে রাখতে হবে ভবিষ্যতের জন্য, যাতে সেই জল ভবিষ্যতে তোমরা ব্যবহার করতে পারো। আর এমন জায়গায় যাদের বাড়ি যেখানে বন্যা প্রবণ অঞ্চল, এরকম জায়গায় যাদের বাড়ি তারা কি করবে, বন্যায় আশেপাশে জল ভরে গেলে সেই সময় খাবার জল অন্তত পক্ষে ফুটিয়ে ঠান্ডা করে তোমাদের খেতে হবে, কারণ এতে পেটের সমস্যা হবে না। এবার দেখো, বর্ষার জলকে কি করে ব্যবহার করা যায়। বর্ষার জলকে যদি আমরা জমিয়ে রাখি তাহলে কিন্তু এই বর্ষার জলকে চাষের কাজে আমরা ব্যবহার করতে পারবো। এমনিতেও বর্ষার সময় বর্ষা ভালো হলে তবেই আমাদের কিন্তু চাষ আবাদ ঠিকঠাক হয়। এবার দেখো, আগুনের ব্যবহার। আগুনের ব্যবহার কিন্তু মানুষ প্রথম থেকেই জানতো না। মানুষ আগুন আবিষ্কারের পর আগুনকে তাদের প্রত্যেক দিনের জীবনে কাজে লাগিয়েছে, কিন্তু এর আগে মানুষ কিন্তু আগুনের ব্যবহার জানতো না। তখন মানুষকে কাঁচা মাংস খেতে হতো। আগুন থেকে আমরা দুখানা জিনিস পাই, একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে আলো। এক সময় মানুষ দেখেছিল যে বনে গাছে গাছে ঘষা লেগে দাবানল সৃষ্টি হয়েছিল, আর সেই দাবানলের আগুন সারা বনকে গ্রাস করে ফেলেছিল। এটা দেখে মানুষ বুঝতে পেরেছিল যে কোনো জিনিস যদি পাশাপাশি ঘর্ষণ হয় তাহলে কিন্তু সেখান থেকে আগুনের উৎপত্তি হতে পারে, এবং এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে মানুষ পাথরে পাথরে ঘষে আগুনের সৃষ্টি করেছিল। তারপর থেকে কিন্তু মানুষকে আর পেছন ফিরে তাকাতে হয়নি, মানুষ অনেক এগিয়ে গেছিল এবং সভ্যতার ধাপ অনেকটা একসঙ্গে উঠে গেছিল যখন আগুন মানুষ আবিষ্কার করে ফেললো। তারপর আগুন আবিষ্কারের আগে মানুষ অন্ধকারকে ভয় পেত, কিন্তু আগুন আবিষ্কার হয়ে যাওয়ার পর মানুষের অন্ধকারের যে ভীতি সেটা দূর হয়ে গেল। এছাড়া আগুনকে কাজে লাগিয়ে মানুষ মাংসকে ঝলসিয়ে সে মাংস খেত, এর ফলে মাংস সহজেই হজমও হতো, খেতেও সুস্বাদু লাগতো। অন্যদিকে আগুনের ব্যবহারের ফলে মানুষ নিজের আত্মরক্ষাও করতে পেরেছিল, কারণ এতদিন যখন অন্ধকারে মানুষ রাত্রিবেলায় শুয়ে থাকতো তখন হিংস্র পশু এসে তাদেরকে অনেক সময় ধরে নিয়ে চলে যেত বা খেয়ে ফেলত। কিন্তু হিংস্র পশুরা
আগুনকে ভয় পাওয়ায় আগুনের আবিষ্কার হওয়ার পর মানুষ যখন গুহাতে ঘুমোতে যেত তার আগে গুহার বাইরে তারা আগুন জ্বালিয়ে রেখে দিত, যার ফলে কি হতো, আশেপাশে যদি কোনো হিংস্র পশু থেকেও থাকতো তারা কিন্তু সেই আগুন দেখে সেখান থেকে দূরে পালাতো, ফলে মানুষ নিরাপদে রাত্রে শুতে পারত। আবার শীতের হাত থেকেও মানুষ আগুনের তাপকে কাজে লাগিয়ে রক্ষা পেত। এবার আমরা দেখব আগুন আবিষ্কারের আগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল, আর আগুন আবিষ্কার হওয়ার পরে মানুষের জীবনযাত্রায় কি উন্নতি হলো। দেখো, আগুন আবিষ্কারের আগে নিরাপত্তা কেরম ছিল মানুষের? সেই সময় মানুষের কোনো নিরাপত্তা ছিল না, জন্তু জানোয়ারেরা যে কোনো সময় আক্রমণ করত। কিন্তু যখন আবিষ্কার হয়ে গেল আগুন, তারপর মানুষের নিরাপত্তা অনেক চেঞ্জ হয়ে গেল। কি হবে দেখো, আগুন আবিষ্কারের পর যেহেতু বন্য জন্তুরা আগুনকে ভয় পেত, তাই আদিম মানুষেরা গুহার সামনে আগুন জ্বালিয়ে রাখতো, যেটা একটু আগেই বললাম। এর ফলে কি হতো, পশুরা গুহার কাছাকাছি আর আসতো না, ফলে তাদের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছিল। খাবারের ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছিল? আবিষ্কারের আগে, অর্থাৎ আগুন আবিষ্কারের আগে মানুষ কাঁচা ফলমূল, কাঁচা মাংস খেত, কিন্তু যখন মানুষ আগুন আবিষ্কার করে ফেললো তারপর থেকে মানুষ খাবারকে ঝলসিয়ে নরম এবং সুস্বাদু করে খেতে শিখলো, এবং এর ফলে কিন্তু খাবার হজমও হতো খুব ভালো। আর নিত্য প্রয়োজনে আগুন যখন আবিষ্কার হয়নি, আগুন আবিষ্কারের আগে, তখন মানুষ ঠান্ডায় কিন্তু খুব কষ্ট পেত, অন্ধকারেও তাদের থাকতে হতো রাত্রের বেলায়। কিন্তু আগুন আবিষ্কার হয়ে যাওয়ার পর তখন আগুন জ্বালিয়ে আগুনের থেকে মানুষ আলোও পেত, আবার তাপও পেত। তার ফলে তাদের অন্ধকারে আর থাকতে হলো না, আর তাপকে কাজে লাগিয়ে মানুষ ঠান্ডার হাত থেকেও রক্ষা পেয়েছিল। এবার আমরা পড়বো, দেখো, গাছ আমাদের প্রাণ। আমরা বলে থাকি একটি কথা যে একটি গাছ একটি প্রাণ। কি করে গাছ একটি প্রাণ হয়? সবার আগে বলি, গাছে প্রাণ আছে, এটা তো প্রমাণিত। অবশ্যই গাছ একটি প্রাণ আছে, প্রাণী। সমস্ত প্রাণীকে মানে জীব আছে, গাছ হচ্ছে জীব, জীব বলে গাছের প্রাণ আছে। আর এই গাছই কিন্তু আমাদেরও প্রাণ রক্ষা করছে। কিভাবে? কারণ আমাদের মতো যে সমস্ত প্রাণীরা আছে আরো, সেই সমস্ত প্রাণীরা কিন্তু প্রতিনিয়ত নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ থেকে অক্সিজেন গ্যাস নিয়ে নিচ্ছে, তার পরিবর্তে পরিবেশে দূষিত কার্বন ডাই অক্সাইড গ্যাস ভরিয়ে দিচ্ছে। কিন্তু গাছ কি করছে? এই উল্টো কাজটা করছে। গাছ পরিবেশ থেকে দূষিত গ্যাসটা নিজে টেনে নিচ্ছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড নিজে টেনে নিচ্ছে, এবং তার বিনিময়ে আমরা যেটা পরিবেশ থেকে নিই অক্সিজেন, সেই অক্সিজেন পরিবেশে তারা ফিরিয়ে দিচ্ছে। আর গাছের এই কার্যের ফলে এই পরিবেশে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে ভারসাম্য, সেটা বজায় থাকতে, একই সঙ্গে গাছের এই কাজের ফলেই সমস্ত জীবকুল, উদ্ভিদ, প্রাণী সবাই কিন্তু বেঁচে রয়েছে। এবার তোমরা এই জায়গাটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে 5খানা গাছের নাম বলো যাদের ডাল খুব শক্ত। খুব সোজা, তোমরা জানো আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, লেবু, এই সমস্ত গাছের ডাল খুব শক্ত। কিন্তু এটাও তোমরা জেনে রাখো, এমন অনেক গাছ হয় যাদের ডাল খুব নরম, যেগুলো লতিয়ে চলে। সেই গাছের নাম কোনগুলো হবে? সেরকম যদি গাছের নাম জানতে চাই, তোমরা বলবে এগুলো হচ্ছে লাউ, কুমড়ো, এই সমস্ত গাছের ডাল খুব নরম, এরা লতিয়ে চলে। এবার আমরা গাছের যেই অংশগুলো আমরা খাই তার একটা তালিকা দেখব। দেখো, যেমন গাছের মূল, আমরা কোন কোন মূল খাই? দেখো, আলু, বিট, মূলো, পেঁয়াজ, রসুন, এগুলো তো আমরা খাই। এগুলো কিন্তু আসলে গাছের মূল বা শিকড়, তার মানে এইগুলো সবই কিন্তু মাটির নিচে পাওয়া যায়। একই রকম ভাবে দেখো, গাছের কাণ্ড কি কি আমরা খাই? আখ আমরা অনেকেই খাই, সেই আখ কিন্তু গাছের কাণ্ড। আবার গাছের ডালপালাও আমরা খাই কখন? যখন আমরা লাউ, কুমড়ো, পুঁই, এই সমস্ত শাক যখন খাই, তখন কিন্তু গাছের ডালপালা আমরা খাচ্ছি। আবার দেখো, গাছের পাতা হিসেবে আমরা কি খাই? গাছের পাতা হিসেবে আমরা নানা রকম শাক খাই, পালং শাক, নোটে শাক, হেলেঞ্চা শাক, এই সমস্ত কাপ শাক, তারপর নিম পাতা, এইগুলো আমরা গাছের পাতা হিসেবে খাই। আবার গাছের ফুলও আমরা খাই, যেমন ধরো কুমড়ো ফুল, বক ফুল, সজনে ফুল, এই সমস্ত ফুলগুলো কিন্তু রান্না করে আমরা খাই। আবার ফল, গাছের ফল যে আমরা খাই, একটু নতুন করে বলার কিছুই নেই। আম, জাম, কলা, কাঁঠাল, এগুলো সবই গাছের ফল, যেগুলো আমরা খাই। আর লাস্টে আছে গাছের ছাল। দেখো, মশলা হিসেবে আমরা যে দারচিনি ব্যবহার করি, দারুচিনি,
সেটা কিন্তু অ্যাকচুয়ালি গাছের ছাল থেকেই তৈরি হয়। আর এছাড়া সিনকোনা আমরা ওষুধ হিসেবে খাই, এটাও কিন্তু একটা গাছের ছাল। এবার আমরা জানবো যে ভেষজ গাছ কি। দেখো, যেই সমস্ত গাছ থেকে ওষুধ পালা তৈরি হয় সেইগুলোকে ভেষজ গাছ বলে। আর এবার আমরা পড়বো এই ধরনের বেশ কিছু ভেষজ গাছের নাম জানবো এবং কোন গাছ থেকে কিসের ওষুধ তৈরি হয় সেটাও জানবো। দেখো, যেমন ধরো এইদিকে বাঁদিকে যে গাছগুলো আছে, গাছের নাম দেওয়া আছে, এগুলো কিন্তু সব ভেষজ উদ্ভিদ, মানে এদের থেকে ওষুধ পাওয়া যায় বা ওষুধ তৈরি হয়। আর কোন গাছ থেকে কি ওষুধ, কিসের ওষুধ তৈরি হয় সেটা ডান দিকে লেখা আছে। যেমন ধরো কালমেঘ, এই কালমেঘ থেকে কৃমি নষ্ট করতে এবং পেট ভালো রাখতে এটা সাহায্য করে, সুতরাং এটা একটা ভেষজ উদ্ভিদ। একই রকম ভাবে কুলেখাড়া, কুলেখাড়া পাতা শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে। তুলসী, তুলসী সর্দি গাছের ওষুধ হিসেবে তো ব্যবহার হয়। থানকুনি, থানকুনি গাছ কি হয় না, আমাশা রোগের ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। বাসক, এটাও কিন্তু তুলসীর মতো সর্দি কাশিতে কাজে লাগে, বাসক পাতা। সিনকোনা, এই সিনকোনা গাছের সাহায্যে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। সুতরাং এবার আমরা সমস্ত ভেষজ উদ্ভিদগুলোর গুণাগুণ জানলাম। এবার চলে আসো এইখানে, এই দেখো পোষ মানা পশু পাখি। দেখো, মানুষ কিন্তু প্রথম থেকে পশু পাখিকে পোষ মানাতে পারতো না, তারা জানতোই না। তারা মানুষ প্রথমে পশু পাখি এদের শিকার করে তাদের মাংস খেত, কিন্তু পরবর্তীকালে মানুষ দেখলো যে সব সময় শিকার পাওয়া যায় না, বা পরিস্থিতিও সবসময় এমন থাকে না যে শিকার করা সম্ভব হয়ে ওঠে। সুতরাং কিন্তু এমন অনেক পশু আছে যেগুলো হিংস্র নয়, তাদের যদি কোনো কারণে পোষ মানানো যায় তাহলে কিন্তু অসময়ে অসময়ে যখন খুশি নিজেদের তাগিদে সেই পশু বা পাখিকে মেরে তার মাংস পাওয়া যাবে, এটা মানুষ বুঝেছিল। এবং শুধু তাই নয়, মানুষ দেখলো বেশ কিছু পশু পাখি আছে যাদের থেকে কিন্তু আমরা দুধ এবং ডিমও পেতে পারি। সুতরাং এই জিনিসটাকে কাজে লাগিয়ে মানুষ কিন্তু পশুপালন করা শুরু করেছিল, এবং মানুষ প্রথম পুষেছিল কুকুরকে। যদিও কুকুরকে কিন্তু মানুষ মাংস খাওয়ার জন্য বা তাকে পরবর্তীকালে কেটে খাওয়ার জন্য পোষেনি, এদের পুষেছিল আত্মরক্ষার কাজে লাগানোর জন্য। কোন পশু কি কাজে লাগে এবার আমরা তার একটা তালিকা দেখবো। এদিকে দেখো, বাঁদিকে কিছু পশুর নাম দেওয়া আছে, আর ডান দিকে সেই পশুটা কি কাজে লাগে সেইটা দেওয়া আছে। যেমন দেখো, গরু মোষ, এরা কি করে, গরু মোষ এদের থেকে আমরা, এরা দুধ দেয়, এদের গোবর থেকে সার ও ঘুটে হয়। জমি চাষ করতে ও গাড়ি টানতেও এদের কাজে লাগানো হয়। এরপর হচ্ছে ছাগল আর ভেড়া। দেখো, দুধ এবং মাংস পাওয়া যায় এদের থেকে। এছাড়া এদের চামড়া দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়। ঘোড়া, গাধা, গাধা মালপত্র বইয়ে নিয়ে আসতে কাজে লাগে, অর্থাৎ গাধার পিঠে চাপিয়ে দিয়ে আমরা বোঝা নিয়ে যাই এক জায়গা থেকে অন্য জায়গায়। এছাড়া ঘোড়া কি করে না, ঘোড়ার পিঠে চড়ে অনেক দূরে যাতায়াত করা যায়। হাঁস মুরগি ডিম এবং মাংসের জন্য এদেরকে আমরা পালন করি। আর কুকুরকে পালন করি আমরা আত্মরক্ষার প্রয়োজনে। আগেকার দিনে মানুষ পায়রাকে ব্যবহার করত খবর আদান প্রদানের কাজে লাগানোর জন্য। এছাড়াও দলের চিহ্ন হিসেবে কিন্তু মানুষ পশু পাখির ছবি বা মূর্তি ব্যবহার করত। কোথাও সিংহ, কোথাও বাঘ, ভাল্লুক, ষাঁড়, হরিণ, এদের সব চিহ্ন হিসেবে ব্যবহার করত। এটা শুধু তাই নয়, অনেক সময় অনেক গল্পও কিন্তু মানুষ লিখেছে এই পশু পাখিকে কেন্দ্র করে। বিভিন্ন রকম লোককথা, উপকথায় এদের নানা রকম কথা বলা হয়েছে, অর্থাৎ পশু পাখির কথা কিন্তু সেখানে বলা হয়েছে। এবার চলে আসো যন্ত্রের নানা কাজ। দেখো, যন্ত্র কি আগে বলে রাখি, যন্ত্র হলো সেটাই যেটা আমাদের কাজকে সহজ করে দেয়। আর এইখানে দেখো, এখানে যে ছবিগুলো আছে এগুলো সবই কিন্তু যন্ত্র। যেমন টিউবওয়েল থেকে শুরু করে হাতুড়ি, কোদাল, তালাচাবি, ঘড়ি, ছুঁচ, ব্লেড, সাঁড়াশি, স্টোভ, এমনকি ছুরি, প্রত্যেকটাই কিন্তু আমাদের কাজকে, দৈনন্দিন কাজকে অনেক সহজ করে দেয়। সেই জন্য এরা সবাই কিন্তু প্রত্যেকটাই হচ্ছে একটা যন্ত্র। এবার আমরা দেখব বিভিন্ন যন্ত্রপাতিগুলো কি দিয়ে তৈরি আর সেই যন্ত্রপাতি কি কাজে ব্যবহার করা হয়। যেমন দেখো, এই দিকের যে গুলো দেওয়া আছে এগুলো সব কিন্তু একটা করে যন্ত্র, এগুলো সব যন্ত্রপাতির নাম দেওয়া আছে। আর এই কলমে দেওয়া আছে সেই যন্ত্রগুলো কি দিয়ে তৈরি। আর এই দিকে একদম শেষে দেওয়া আছে যে সেই যন্ত্রটা দিয়ে আমরা কি কাজ করি। যেমন ধরো,
চামচ। এই চামচ কিন্তু তৈরি হয় দেখো স্টিল অথবা পেতল দিয়ে তৈরি হয়, আর খাবার মুখে তুলতে এবং কৌটোর ঢাকনি খুলতে আমরা এটাকে কাজে লাগি, অর্থাৎ রান্না করার কাজে কিন্তু এই চামচ আমাদের লাগে। এরপর হচ্ছে নলকূপ। নলকূপ কিন্তু দেখো লোহা দিয়ে তৈরি, আর কি কাজে লাগে? নলকূপ থেকে জল তুলতে কাজে লাগে। তালা চাবি লোহা দিয়েও হয়, আবার পেতল দিয়েও হয়। এটা কি হয় না, বাড়ির ঘর নিরাপদ রাখতে, কোনো জিনিস বন্ধ রাখতে আমরা তালাকে ব্যবহার করি। ঘড়ি। ঘড়ি কিন্তু বিভিন্ন ধাতুর হতে পারে, আর এটা আমাদের সময় জানতে কাজে লাগে। সাঁড়াশি। সাঁড়াশি লোহার হতে পারে, ইস্পাতের হতে পারে, স্টেনলেস স্টিলের হতে পারে। এটা গরম জিনিস ধরতে আমাদের কাজে লাগে। এরপর হচ্ছে ছুরি। ছুরিও দেখো ইস্পাতের হতে পারে, লোহার হতে পারে, স্টেনলেস স্টিলের হতে পারে। এগুলো কি করি আমরা? সবজি কাটতে এবং অন্যান্য কোনো জিনিস কাটতে আমরা এটা ব্যবহার করি। এরপরে দেখো কাঁচি। একই রকম ইস্পাতের মানে ছুরির মতোই, এটাও ইস্পাত দিয়ে হবে, লোহা দিয়েও হয়। এটা দিয়ে কি করি? কাগজ, কাপড়, সুতো এগুলো কাটতে আমরা কাঁচি ব্যবহার করি। ছুঁচ। ছুঁচ ইস্পাত লোহা দুটোরই হয়, সেলাই করতে কাজে লাগে। ব্লেড ইস্পাত বা অন্যান্য ধাতু হতে পারে। দাড়ি কামাতে, ছোট জিনিস কাটতে ব্লেড কাজে লাগে। হাতুড়ি লোহার তৈরি এবং হাতুড়িতে কিন্তু কাঠও থাকে। পেরেক পুঁততে এবং পেরেক তুলতে এবং কোনো কিছু পেটাতে আমাদের হাতুড়ি কাজে লাগে। কোদাল। কোদাল লোহার হতে পারে, ইস্পাতের হতে পারে, মাটি কোপাতে কাজে লাগে। লাঙল এটা কাঠের হতে পারে, লোহার হতে পারে। এটা দিয়ে জমি চাষ করা হয়, গ্রামে এর ব্যবহার আছে। লগি বা আঁকশি লাঠির হতে পারে, বাঁশের হতে পারে, বা গাছের ডাল দিয়ে বানানো যেতে পারে। এখানটাকে কি হয় না, উঁচু থেকে কোনো কিছু পাড়তে, অর্থাৎ ফলমূল বা ফুল এগুলো পাড়তে আমরা আঁকশি ব্যবহার করি। হামানদিস্তা লোহারও হয়, ইস্পাতেরও হয়। মশলা ও অন্য কিছু গুঁড়ো করতে বা মশলা বাটতে আমাদের হামানদিস্তা কাজে লাগে। স্টোভ। স্টোভ লোহার হতে পারে, স্টিলের হতে পারে, অ্যালুমিনিয়ামের হতে পারে, রান্না করতে কাজে লাগে। শাবল। শাবল লোহারও হতে পারে, ইস্পাতেরও হতে পারে। গর্ত করতে, মাটিতে গর্ত করতে শাবল কাজে লাগে। কাস্তে লোহার হতে পারে, ইস্পাতের হতে পারে। জমির ধান, গম বা অন্যান্য শস্য কাটতে আমরা কাস্তে ব্যবহার করি। নিড়ানি। নিড়ানির ফলে লোহার হতে পারে, ইস্পাতের হতে পারে। এই নিড়ানি দিয়ে আমরা কি করি না, চাষ জমির আগাছা তুলতে আমরা নিড়ানিকে ব্যবহার করি। এবার চলে আসো পাথরের ব্যবহারে। দেখো পাথরের ব্যবহার কিন্তু আদিম যুগ থেকেই মানুষ করেছে। প্রথম থেকেই মানুষ অস্ত্র হিসেবে পাথরকে ব্যবহার করেছে। মানুষের প্রথম ব্যবহৃত অস্ত্র ছিল গাছের ডাল এবং পাথরের টুকরো। এবার আমরা দেখব আগেকার দিনে মানুষ পাথর কিভাবে ব্যবহার করত, আর বর্তমানে আধুনিক মানুষ পাথরকে কিভাবে ব্যবহার করে। যেমন ধরো গৃহ নির্মাণ, অর্থাৎ বাড়িঘর তৈরি করার ক্ষেত্রে আগেকার দিনে মানুষ কি করত? পাথর কেটে ও সেটাকে সাজিয়ে গুহা বানাতো। কিন্তু বর্তমানে মানুষ কিন্তু সেভাবে বাড়ি বানায় না, তারা মার্বেল এবং গ্রানাইট প্রভৃতি দামি পাথর দিয়ে শৌখিন বাড়ি তৈরি করে। আর ভোঁতা এবং ছোট ছোট পাথরগুলো দিয়ে তারা ছাদ ঢালাই করে। এছাড়া মেঝে ঢালাই করতেও কিন্তু সেই ছোট 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 ভোঁতা পাথর তারা ব্যবহার করে। এবার দেখো গৃহস্থলীর জিনিসপত্র, আগেকার মানুষ কিভাবে ব্যবহার করতো পাথরকে? তারা পাথর দিয়ে হাতুড়ি, হামানদিস্তা, শিলনোড়া এগুলো বানাতো, ঠিক আছে। আর বর্তমানে পাথরকে শৌখিন করে তারপর তারা শিলনোড়া তৈরি করছে, জাঁতা তৈরি করছে, থালা বাটি গ্লাস এই সমস্ত জিনিস তারা বানাচ্ছে। আর হাতিয়ার হিসেবে পাথর ভেঙে ঘষে ধারালো করে মানুষ পাথরের দিয়ে বর্ষা, ছুরি, কুঠার এই সমস্ত বিভিন্ন রকম হাতিয়ার তারা তৈরি করতো। এবার তোমাদের আগেকার দিনে মানুষের পাথর দিয়ে তৈরি করা কিছু হাতিয়ারের ছবি দেখাবো। এবার তোমরা ছবিগুলো দেখো। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ এইগুলো সব পাথরকে দিয়ে বানানো ছবি, মানে অস্ত্র। পাথরকে ঘষে ধারালো করে তারপর সেই পাথর দিয়ে নানা রকম অস্ত্র মানুষ বানাতো। এখানে সেই অস্ত্রেরই ছবি দেওয়া হয়েছে। আর এই ছবিটা দেখো, এটাকে বলা হয় হাত কুঠার। এটাও কিন্তু পাথর দিয়ে বানানো অস্ত্র। এটাকে পাথরকে ধার করার পর তারপর এই ধরনের অস্ত্র আগেকার দিনে মানুষরা বানাতো। আগেকার দিনে মানুষ পাথর দিয়ে হাতিয়ার তৈরি করলেও আধুনিক মানুষ কিন্তু বর্তমানে কোনো পাথরের অস্ত্র তৈরি করে না, তবে অস্ত্র ধারালো করার জন্য পাথরের ব্যবহার করা হয়। এবার রাস্তা তৈরি করতে আদিম মানুষ কিভাবে পাথরকে ব্যবহার করতো দেখো। আদিম মানুষ কিন্তু রাস্তায় ব্যবহার করতো না,
আর আধুনিক মানুষ পাকা রাস্তা তৈরি এবং রেলপথে কালো পাথর ব্যবহার করে। রেল লাইনে দেখেছো অসংখ্য কালো পাথর দেওয়া থাকে। এছাড়া পাকা রাস্তা করতেও কিন্তু মানুষ ছোট ছোট পাথর ব্যবহার করে। আর গহনা ও অলংকার, আদিম মানুষ রঙিন পাথর দিয়ে নানা রকম গয়না পরপর গেঁথে মালার মতো করে তারা পরতো। এরও তোমার একটা ছবি আমি তোমাদের দেখাবো। দেখো এই ছবিটা দেখো, এখানে বিভিন্ন রকম কালারিং পাথরকে মানুষ কি সুন্দরভাবে হার বানিয়ে তারা ব্যবহার করত। আর আধুনিক মানুষ হীরা, পান্না, পোখরাজ এই সমস্ত মূল্যবান পাথরের মালা পরে। তারা সেই মালা দিয়ে, পাথর দিয়ে দুল বা আংটিও ব্যবহার করে। দেখো পাথরের ব্যবহার হয়ে গেল, এবার চলে আসো ধাতুর ব্যবহারে। সবার আগে বলি ধাতু কি। ধাতু হলো এক ধরনের কঠিন পদার্থ যেটাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়। এবার আমরা বিভিন্ন ধাতু দিয়ে কি কি জিনিস তৈরি হয় সেটা দেখবো, আর সেই ধাতু আমরা কিভাবে ব্যবহার করি সেটাও দেখবো। যেমন ধরো এখানে দেখো কিছু ধাতুর নাম পরপর দেওয়া আছে, আর এই লাইনে যেগুলো দেওয়া আছে সেগুলো সেই ধাতুগুলো দিয়ে আমরা কি কি জিনিস তৈরি করি। আর একদম শেষে আছে সেই ধাতুর ব্যবহার। যেমন ধরো তামা। তামা দিয়ে কি জিনিস তৈরি হয়? তামার দিয়ে তার তৈরি হয়, বালা তৈরি হয়, বাসন তৈরি হয়। আর ব্যবহার কি? বিদ্যুতের লাইন তৈরি করতে এবং গয়না হিসেবে তামা ব্যবহার করা হয়। লোহা। লোহার কি জিনিস তৈরি হচ্ছে? লোহার ছুরি, দা, কাঁচি, ব্লেড, রড এগুলো তৈরি হচ্ছে। এগুলো ব্যবহার কোথায়? না বাড়ি, ফ্রিজ, যন্ত্রপাতি তৈরি করতে লোহা ব্যবহার করা হয়। কাঁসা। কাঁসার থালা বাসন তৈরি হয়, কাঁসার ঘন্টা তৈরি হয়। পুজোর কাজে ঘন্টা লাগে, আর থালা বাসন রান্নাঘরের কাজে লাগে। পিতল একই রকম, দেখো পিতলের থালা বাসন হয়, পিতলের মূর্তি হয়। থালা বাসন রান্নাঘরের কাজে লাগে আর মূর্তি পূজার কাজে লাগে। অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের থালা বাসন হয় আর অ্যালুমিনিয়ামের তারও হয়। বিদ্যুতের লাইন হিসেবে অ্যালুমিনিয়ামের তার কাজে লাগে, আর রান্নাঘরে অ্যালুমিনিয়ামের থালা বাসন আমরা রেখে দিই। ব্রোঞ্জ। ব্রোঞ্জের মুদ্রা হয়, মুদ্রা মানে কয়েন। মূর্তি হয়, গহনা হতে পারে। এবার নানান শিল্প কাজে ব্রোঞ্জ ব্যবহার করা হয়, অলংকার হিসেবে ব্রোঞ্জ ব্যবহার করা হয়। যখন আমরা ব্রোঞ্জের গয়না বানাচ্ছি তখন সেই গয়নাটা অলংকার হিসেবে আমরা কাজে লাগাচ্ছি। সোনা এবং রূপো এই দুটো দিয়েই কিন্তু আংটি, দুল, হার এগুলো তৈরি হয়, আর দুটোই অলংকার হিসেবে আমরা ব্যবহার করি। এবার দেখো প্রতিদিনের কাজের চাকা। দেখো এখন চাকার ব্যবহার তো আমরা সবসময় করছি প্রত্যেক দিনের কাজেই, কিন্তু পার্টিকুলার কবে থেকে এই চাকার ব্যবহার শুরু হলো বা চাকার ধারণা মানুষের মধ্যে কিভাবে এলো এইটা কিন্তু সঠিকভাবে বলা খুব মুশকিল। তবে হয়তো কখনো মানুষ দেখেছে যে উঁচু পাহাড় থেকে বা উঁচু কোনো জায়গা থেকে কোনো গোল নুড়ি পাথর কিছু হয়তো গড়িয়ে আসতে দেখেছে, হয়তো এই ধারণা থেকেই হতে পারে যে মানুষ চাকার ধারণা নিয়েছিল এবং তারপর থেকেই হয়তো মানুষ চাকার আবিষ্কার করেছিল। এখন এখানে দেখো দুখানা ছবি দেওয়া আছে, দুটোই চাকার ছবি। প্রথম ছবিটা আদিম মানুষ এই ধরনের চাকা ব্যবহার করতো, আর এই ছবিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে এই ধরনের চাকা আমরা ব্যবহার করি। দেখো আদিম মানুষ কি করতো না, গাছের গুড়ি, দেখেছো গাছের গুড়িটাকে কেটে নিত, এরকম ভাবে কেটে নিয়ে দুটো গুড়ি কেটে সেই দুটো গুড়িকে দিয়ে চাকা বানিয়েছিল। এইভাবে তারা চাকা বানাতো। আর বর্তমানে কিন্তু আমরা এই স্পোক যুক্ত চাকা সাইকেল, বাইক এগুলোতে ব্যবহার করি। এগুলো বর্তমান যুগে ব্যবহৃত চাকা, আর এটা হচ্ছে আদিম যুগে ব্যবহৃত চাকা। এবার এই দুটো চাকা তোমরা ভালো করে লক্ষ্য করো। এইটা 1 নম্বর ছবি আর এইটা হচ্ছে 2 নম্বর ছবি। ছবিটা ভালো করে দেখো, এরপর এই ছবিটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা পরের অংশটুকু পড়বো। এবার দেখো প্রথম ছবির যে তথ্য সেইগুলো কিন্তু আমরা এই ঘরে লিখবো, আর দ্বিতীয় ছবি সম্পর্কে যে তথ্য সেইগুলো আমরা এই ঘরে লিখবো। এখানে দেখো ওজন বেশি না কম, অবশ্যই প্রথম ছবিটার ওজন বেশি হবে, সেই জন্য এখানে লিখবে প্রথম চাকার ওজন বেশি, আর এইখানে লিখবে যে দ্বিতীয় চাকার ওজন তুলনামূলক অনেক কম। প্রথম চাকাটা এইটা সুবিধা কোথায়? প্রথম ছবিটার ক্ষেত্রে এই চাকা বানানো অনেক সুবিধা, সহজে বানানো যায়, কিন্তু এই চাকাটা দ্বিতীয় চাকাটা কিন্তু সহজে বানানো যাবে না, এটা অনেক শ্রম সাধ্যের ব্যাপার আছে। আবার দেখো এই প্রথম চাকা যেটা ছবি তোমরা দেখেছিলে, আদিম মানুষ যে চাকা ব্যবহার করতো সেটা কিন্তু ব্যবহার করতে অনেক অসুবিধা, কারণ সেটা ভারী। কিন্তু স্পোক যুক্ত যে চাকা সেটা কিন্তু ব্যবহার করা অনেক সুবিধা, কারণ সেটা অনেক বেশি হালকা।
এবার চলে আসে এইখানে, দেখো কত কাজেই না লাগে লাঠি, অর্থাৎ লাঠি আমাদের অনেক কাজে লাগে। দেখো মইতে লাঠি আছে অনেকগুলো, আর লাঠি দিয়ে তবে একটা মই তৈরি হয়েছে, ঠিক আছে। আবার দেখো লগা বানিয়েছে, লগার ক্ষেত্রে একটা লাঠি লাগে। নৌকো চালাচ্ছে, যে হাল ধরে রয়েছে সেটা কিন্তু একটা লাঠি। আবার বয়স্ক লোক যখন হাঁটবে, হাঁটার জন্য যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য তিনি লাঠি ব্যবহার করেছেন। আবার এখানে দেখো যে কপিকল, এটা হচ্ছে কপিকল। কপিকলের ক্ষেত্রে ভারী জিনিস যখন পাতকুয়া থেকে তুলছে তখন কিন্তু সেটা দড়িটা যেটা দেওয়া হয়েছে একটা লাঠির উপর দিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে একটা লাঠির ব্যবহার হয়েছে। এছাড়া যে কোদালের ছবি এখানে দিয়ে দেখতে পাচ্ছ, কোদাল দিয়ে কাজ করছে, সেটাও কিন্তু লাঠি না হলে কোদাল হতো না, ঠিক আছে। এইভাবে বিভিন্ন কাজে আমাদের লাঠি কাজে লাগে। এবার এখানে দেখো লাঠির তৈরি বিভিন্ন যন্ত্র নাম যেখানে দেওয়া আছে এবং ব্যবহার দেওয়া আছে। লাঠি কিভাবে বা কারা ব্যবহার করে? অন্ধ বা দুর্বল লোকেরা পথে চলার জন্য লাঠি ব্যবহার করে। লাঠির হাতল, কোদাল, কুড়ুল, বর্ষা এইগুলোতে হাতল হিসেবে লাঠির হাতল লাগে। তারপরে লগা বা আঁকশি, কোনো কিছু উঁচু থেকে পারতে, ঠিক আছে, আঁকশি বানাতে বা লগা বানাতে, সেখানেও কিন্তু লাঠির প্রয়োজন। মই, অনেকগুলো লাঠি দিয়ে তবে একটা মই বানানো যাবে, ঠিক আছে। আবার দেখো কপিকলের ছবি একটু আগে দেখালাম, সেখানেও লাঠির ব্যবহার করা হয়েছে। নিচে থেকে জল, ভারী জিনিস তোলার জন্য কপিকল ব্যবহার করা হয়। লাঠির তৈরি আর একটা যন্ত্র হচ্ছে লাঠির লিভার। এটা কি কাজে লাগে না? ভারী জিনিস সরানোর জন্য কিন্তু লাঠির লিভার প্রয়োজন। এছাড়া হাল, নৌকোতে যে হাল থাকে সেটাও কিন্তু লাঠি দিয়ে তৈরি একটি যন্ত্র। এবার চলে আসে এইখানে, দেখো আগুন থেকে সাবধান। এই আগুন খুব উপকারী জিনিস হলেও এটাকে কিন্তু আমাদের খুব সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে, নালেই বিপদ। এবার বিভিন্ন দাহ্য বস্তু থেকে আমরা কিভাবে সাবধানতা অবলম্বন করব সেটা দেখো। যেমন ধরো এখানে সব দাহ্য বস্তুর কথা লেখা আছে। দেশলাই, শুকনো পাতা, বিচুলি, রান্নার গ্যাস, বাজি, পটকা, কর্পূর, ডিজেল, কেরোসিন, এগুলো যখন তখন আগুন ধরে যেতে পারে। সুতরাং এইগুলো থেকে আমাদের কিভাবে সাবধানতা অবলম্বন করব? দেখো দেশলাই বাচ্চাদের থেকে সবসময় দূরে রাখতে হবে, ঠিক আছে। আর আগুনের কাছাকাছি দেশলাইকে রাখা যাবে না। শুকনো পাতা, বিচুলি, এগুলো থেকে যখন তখন আগুন ধরে যেতে পারে, সেই জন্য বাড়ির কাছাকাছি কিন্তু শুকনো পাতা একদম ফেলা যাবে না। আর বিচুলি, গ্রামের বাড়িতে উঠোনে অনেকেই বিচুলি রাখে, তবে বিচুলি রাখলেই হবে না, এখানে যখন তখন আগুন লেগে যেতে পারে। সেই কারণে বিচুলি যেখানে রাখা হবে সেখানে বিচুলির মাথায় টালি বা কাঠের তক্তা চাপিয়ে দেওয়া উচিত, যাতে করে কোনো আগুন এসে সহজে ওখানে না পড়তে পারে। রান্নার গ্যাস, দেখো ঘরে ঢুকে যদি রান্নার গ্যাসের গন্ধ পাওয়া যায় তাহলে কোনো অবস্থাতেই ঘরে কোনো রকম সুইচ কিন্তু তোমরা দিতে পারবে না। দেশলাই বাক্স বা লাইটার কোনো কিছুই সেখানে জ্বালানো যাবে না। সমস্ত দরজা জানলা খুলে দিতে হবে, যাতে যে গ্যাসটা ঘরে রয়েছে সেটা বেরিয়ে যেতে পারে। তারপর অতি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব গ্যাস পরিষেবার লোককে খবর দিতে হবে। বাজি, পটকা, আর বাজি পটকার কাছাকাছি তো আগুন রাখাই যাবে না। বিশেষ করে বড়দের সহায়তায় বাড়ির বাইরে বাজি ফাটাতে হবে, নিজেরা একা কখনো বাজি ফাটাতে যাবে না। কর্পূর, ডিজেল, কেরোসিন, এরা তিনজনই কিন্তু খুব আগুনকে চট করে ধরে দিতে পারে। সেই জন্য কর্পূর, ডিজেল, পেট্রোল এবং কেরোসিনকে সবসময় আগুনের থেকে অনেক দূরে রাখতে হবে। এখানে দেখো চারপাশে পড়ে থাকা আবর্জনা। এখান থেকে আমরা জানবো যে বিভিন্ন আবর্জনা আমাদের কিভাবে ক্ষতি করে এবং কিভাবে সেগুলোকে সরানো উচিত। দেখো এখানে দেখো পরপর ছক দেওয়া আছে। এই ছকে যেমন এখানে এই লাইনে সব পরপর আবর্জনার নাম দেওয়া আছে, যেমন তরিতরকারির খোসা, মাছ মাংসের কাঁটা, নাড়িভুড়ি, প্লাস্টিকের বোতল, প্লাস্টিক প্যাকেট, কাগজের টুকরো, আর লাস্টে দেওয়া আছে বাড়ির পরিত্যক্ত শিশি বোতল। আর এইগুলো সম্পর্কে বলতে হবে, অর্থাৎ এই যে আবর্জনাগুলো আছে এইগুলোর মধ্যে কোনটা মাটিতে মেশে বা কোনটা মেশে না সেটা দেখতে হবে। জমিয়ে রাখলে সেই আবর্জনা কি ক্ষতি হতে পারে আর কিভাবে সেই আবর্জনাগুলো আমরা সরাবো, এই সম্পূর্ণটা আমাদের এই ছকের মাধ্যমে দেওয়া হয়েছে। ভালো করে লক্ষ্য করো। যেমন প্রথম আবর্জনা দেওয়া আছে তরিতরকারির খোসা। এটা কি হয় না, এটা কিন্তু মাটিতে মিশে যায়। দেখো এখানে যতগুলো আবর্জনা দেওয়া আছে সবই এখানে মাটিতে মিশে যাবে, একমাত্র যেটা খুব বাজে সেটা হচ্ছে প্লাস্টিক, এরা মাটিতে মিশবে না। আর মাটিতে মিশবে না হচ্ছে বাড়িতে পরিত্যক্ত শিশি বোতল, কাঁচের যে বোতল, প্লাস্টিকের বোতল, সেইগুলো কিন্তু মাটিতে মিশবে না। এই দুটো বাদ দিয়ে বাকি সব মাটিতে মিশে যাবে। যেমন ধরো তরিতরকারির খোসা, এরা কিন্তু ফেলে দিলে পরিবেশে মাটিতে দীর্ঘদিন পরে কিছুদিন পরেই মাটিতে মিশে যাবে। আর জমিয়ে রাখলে কি ক্ষতি হতে পারে, এখান থেকে পচা দুর্গন্ধ বেরোবে, ঠিক আছে, জীবাণু সৃষ্টি হবে। আর কিভাবে এগুলো আমরা সরাবো না, ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত এগুলো, ঠিক আছে, অথবা মাটির নিচে পুঁতে ফেলা উচিত। মাটির নিচে যদি এগুলো আমরা পুঁতে ফেলি তাহলে মাটিতে কিন্তু সারের কাজও করবে। এবার হচ্ছে মাছ মাংসের কাটা, নাড়িভুড়ি।
এটা মাটিতে মিশে যায়, কিছুদিন পরে কিন্তু রেখে দিলে মাটির সঙ্গে এটা পুরো মিশে যাবে। আর এগুলো থেকে কিভাবে ক্ষতি হবে না, দুর্গন্ধ ছড়াবে, রোগ জীবাণু সৃষ্টি করবে। এগুলোও কিন্তু আমরা মাটির নিচে পুঁতে দিতে বা ডাস্টবিনে ফেলে দিতে পারি। মাটির নিচে পুঁতে দিলে এগুলো থেকেও কিন্তু ভালো সার হবে। এবার হচ্ছে প্লাস্টিকের বোতল, এটা খুব বাজে জিনিস প্লাস্টিক, যেটা পরিবেশকে খুব বেশি ক্ষতি করে, কারণ এটা কিন্তু মাটিতে কোনোভাবে মিশে যাবে না। জল নিকাশির পথ এটা থাকলেই বন্ধ হয়ে যাবে, নর্দমা জমে থাকলে নর্দমায় জল নিকাশি হবে না, নর্দমার জল আটকে যাবে। এগুলোকে পুড়িয়ে নষ্ট করে ফেলা উচিত। দেখো কাগজের টুকরো, এটা কিন্তু মাটিতে ফেলে দিলে মিশে যাবে কিছুদিন পরেই, যেখানে সেখানে উড়ে বেড়ায় কাগজের টুকরো, রোগ জীবাণু ছড়ায়। আর এগুলো কিভাবে মানে সরাবে তুমি, না আগুন দিয়ে পুড়িয়ে ফেলা উচিত এগুলো। আর বাড়িতে পরিত্যক্ত শিশি বোতল যেগুলো থাকে সেগুলোও কিন্তু মাটিতে মিশবে না। আর এই ধরনের জিনিস যদি থাকে সেগুলো কিন্তু নোংরার উৎস এবং রোগ জীবাণু ছড়াবে। এগুলো কি করবো না, এগুলো আমরা ডাস্টবিনে ফেলে দেবো, বা পুরনো সামগ্রী যারা কেনে তাদেরকে বেঁচে দেওয়া উচিত হবে। সব থেকে ভালো ডাস্টবিনে ফেলে দেওয়া। এবার আমরা শিখবো যে সাপের কামড় থেকে সাবধান, অর্থাৎ কাউকে যদি সাপে কামড়ায় কিভাবে আমরা তাকে রক্ষা করব। মনে রাখবে বেশিরভাগ সাপই কিন্তু বিষহীন সাপ, সাপে কামড়ালে বিষ যুক্ত সাপ বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। সুতরাং কিন্তু মানুষ মারা যায়, কি করে মানুষ মরে যাচ্ছে ভয়ে, প্যানিকে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে এবং সাহসিকতার পরিচয় দিতে হবে। সবার আগে আমাদের ক্ষত স্থানে যেখানে বিষ দাঁত লেগে থাকবে তা হালকাভাবে তুলে ফেলতে হবে। তারপর ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার সবার আগে। তারপরে কি করবে, তারপর বাঁ হাতে বা পায়ের উরু অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে, অর্থাৎ যেখানে সাপে কামড়াবে সেই জায়গাটা কিন্তু একটু উপরে বাঁধতে হবে। তবে খেয়াল রাখতে হবে প্রতি 1-1.5 ঘন্টা পরে পরে কিন্তু বাঁধনটা আবার খুলে দিতে হবে, দিয়ে আবার বাঁধতে হবে, যাতে করে রক্ত চলাচলটা বন্ধ না হয়ে যায়। সময় নষ্ট না করে কিন্তু রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এবং রোগীকে সবসময় মনে সাহস দিতে হবে যে কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আর রোগী যাতে ভয় না পায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর শুধু তাই নয়, বমি করতে চাইলে বমি করতে দিতে হবে এবং শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে রোগীকে শ্বাস করাতে সাহায্য করতে হবে। তারপর যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে নিকটবর্তী কোনো ডাক্তারখানায় বা হসপিটালে ভর্তি করতে হবে। আর লক্ষ্য রাখতে হবে রোগী যেন কোনো মতেই ঘুমিয়ে না পড়ে। এবার আমরা পড়বো যে রোগ সারাতে গাছ, অর্থাৎ যে সমস্ত গাছ রোগ সারায় সে সমস্ত গাছকে কিন্তু ভেষজ গাছ বলা হয়। এই ক্ষেত্রে এই চারটা তোমাদের মুখস্থ করতে হবে এবং এখানে তোমরা দেখবে যে কোন রোগে কি উদ্ভিদের কোন কোন অংশ কিভাবে ব্যবহার করা হয় সেটা দেওয়া হচ্ছে। যেমন ধরো জ্বর, সর্দি কাশি, আঘাতের ব্যথা, কেটে গেলে কি হয়, পেটের অসুখ হলে কি হয়, আমাশয় কি হয়, কৃমি হলে কি হয়, রক্ত শূন্যতা, এগুলো সব রোগের নাম দেওয়া আছে। আর এই সমস্ত রোগ হলে কোন উদ্ভিদ আমরা ব্যবহার করব সেটা আমরা এইখানে দেওয়া আছে। আর এই উদ্ভিদের কোন কোন অংশ আমরা ব্যবহার করি সেটা এখানে দেওয়া আছে। যেমন ধরো জ্বর হলে শিউলি আর তুলসী পাতা লাগে, এই শিউলি আর তুলসী উদ্ভিদ লাগে। আর শিউলি আর তুলসী উদ্ভিদের পাতার রসটা আমাদের কাজে লাগে। পাতার রস, মধু এবং মকরধ্বজ মিশিয়ে খেতে হবে। এবার দেখো সর্দি কাশি হলে কি হবে না, যে উদ্ভিদটা লাগবে সেটা হচ্ছে তুলসী বাসক। কোনটা নেবো আমরা, তুলসী পাতার পাতার রস এবং বাসক পাতার রস আমরা এখানে কাজে লাগাই। আর একই রকম ভাবে আঘাতের ব্যথা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা হলুদ যে উদ্ভিদে যে হলুদটা লাগবে, হলুদের কন্দটাকে আমরা কাজে লাগাবো এবং চুনের সাথে মিশিয়ে গরম করে তারপর ব্যথার উপর দিতে হবে। চুন হলুদ দিলে কিন্তু ব্যথায় উপশম হয়। কেটে গেলে কি হয় না, কেটে গেলে যে উদ্ভিদটা লাগবে সেটা হচ্ছে গাঁদা, দুর্বা ঘাস, কুমড়ো পাতা, এইগুলো লাগবে। তাহলে এখানে ঘাসই হোক বা দুর্বা ঘাসই হোক বা গাঁদা গাছই হোক, তার পাতাটা কিন্তু আমাদের কাজে লাগে। কোন অংশ কাজে লাগে, এই উদ্ভিদের পাতা কাজে লাগে। হাতে কুচলে বা সেই লেই করে রসটাকে যেখানে লেগেছে সেইখানে দিয়ে দিতে হবে। এবার দেখো পেটের অসুখ হলে পাথরকুচি গাছের পাতা কাজে লাগবে, পাতার রসে সামান্য নুন দিয়ে তারপর খেতে হবে। আমাশার ক্ষেত্রে কি হয়, থানকুনি গাছ লাগে, থানকুনি গাছের পাতা চিবিয়ে বা বেটে রস করে খেতে হবে। কৃমি হলে কি হবে, কালমেঘ গাছের পাতা কাজে লাগবে। কিভাবে খাবে না, রস করে বেটে বড়ি করে খাওয়া যেতে পারে। রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া বা রক্তাল্পতা হলে কি হবে, কুলেখাড়া গাছ লাগবে, সেখানেও কিন্তু আমরা কুলেখাড়া গাছের পাতাটাকে ব্যবহার করি, আমরা পাতার রসটাকে খাই। আর চোখ ওঠা বা আঞ্জনি যদি বলে, সেটা হচ্ছে হাতি সুর গাছের পাতার রস বলতে চোখে দিতে হয়। আর হাম জ্বর হলে মেথি গাছ লাগে, মেথি গাছের বীজ
আর কিভাবে খাবে না, মেথি বীজ ভেজানো জল খেতে হবে। তাহলে এইভাবে তোমাদের এই চার্টটাকে কিন্তু মুখস্থ করতে হবে, এখান থেকে অনেক প্রশ্ন আসে। সবার শেষে আর একটা জিনিসই তোমাদের বাকি রইলো, সেইটা হচ্ছে এই চার্টটা তোমাদের করে নিতে হবে, তাহলেই তোমাদের পুরো পড়া কমপ্লিট। দেখো এখানে কি আছে না, এখানে কিছু ভেষজ উদ্ভিদের নাম দেওয়া আছে এবং সেই উদ্ভিদের কোন অংশটা আমরা ব্যবহার করি কোন রোগের ক্ষেত্রে সেটা দেওয়া আছে। যেমন ধরো তুলসীর পাতা ব্যবহার করি জ্বর এবং সর্দি কাশি হলে, এইটুকুই পড়তে হবে। নয়নতারা, এর পাতা এবং ফুল ব্যবহার করি রক্তে শর্করা বেশি হয়ে গেলে, শর্করা মানে কিন্তু গ্লুকোজ। আবার দেখো গাঁদা বা দূর্বা, এটা যদি হয় এর পাতা ব্যবহার করি কেটে গেলে সেই ক্ষেত্রে, ঠিক আছে। আবার দেখো থানকুনি গাছের কিন্তু আমরা পাতা ব্যবহার করি কখন না, যখন আমাদের আমাশা হয়। তারপর দেখো এখানে আছে কালমেঘের পাতা ব্যবহার করি লিভারের দোষে বা কৃমি হলে। কুলেখাড়া, এরও কিন্তু পাতা ব্যবহার করা হয় রক্তহীনতায় বা অ্যানিমিয়ার ক্ষেত্রে। সিংকোনা গাছের ছাল ব্যবহার করি ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে, ম্যালেরিয়া হলে সিংকোনা গাছের ছাল। নিম গাছের পাতা ব্যবহার করি যদি আমাদের আমাশা বা কৃমি এই বা চর্মরোগ হয়, স্কিনে অনেক ডিজিজ হলে কিন্তু বা স্কিনের কোনো প্রবলেম হলে আমরা নিম পাতা খাই। অর্জুন গাছের ছাল খুব উপকার হার্টের পক্ষে। দেখো পেঁপে গাছের ফল বা পেঁপেটাকে আমরা কখন খাবো, বদ হজম হলে বা পেট যদি ফেঁপে ওঠে। আমলকির ফলটা খাবো চুল পড়ে গেলে বা অসময়ে চুল পেকে গেলে। জামের বীজ আমাদের কাজে লাগে রক্তে শর্করার লেভেল বেড়ে গেলে, শর্করা মানে গ্লুকোজ, রক্তে যদি গ্লুকোজ বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা জাম গাছের বীজটা খুব উপকারী। শিউলির পাতা খাবো আমরা কখন না, যখন ম্যালেরিয়া বা পিত্তজ্বর হলে। শুশুনি শাকের পাতা আমাদের নিদ্রাহীনতায় কাজে লাগে। কলমি শাক এর পাতা এবং কচি ডগ খাওয়া হয় কখন, যখন হাম এবং বসন্ত রোগ হলে। আর গুলঞ্চ লতার কাণ্ড ব্যবহার করি আমরা রক্তে শর্করা বেশি হয়ে গেলে, শর্করা মানে রক্তে যদি গ্লুকোজ বেড়ে যায় সেই ক্ষেত্রে আমরা এই গুলঞ্চর কাণ্ড ব্যবহার করি। এছাড়া জন্ডিসের ক্ষেত্রেও কিন্তু গুলঞ্চর কাণ্ড ব্যবহার করি।